জাতীয় পার্টির সাথে বিএনপি মিতালি করলো, জাতীয় পার্টির সাথে, হ্যাঁ, তার আগে আবার আওয়ামী লীগ মিতালি করলো। দুই দলের কিন্তু একই বয়ান ছিল যে গণতন্ত্রকে একটু হেলদি করতে গেলে আচার, স্বৈরাচার, দুরাচার, এত আচার খোঁজা ভালো না, লাগে। আবার যখন জামাতের সাথে আওয়ামী লীগও মিতালি করেছে, বিএনপিও করেছে, বলে যে এটা না রাজাকার, বলে যে না এখানে আকার নিরাকার খোঁজার দরকার নাই, এই রাজাকার মানে রাজা লাগে, এদেরকে লাগে গণতন্ত্রকে হেলদি করতে, গণতন্ত্রকে মোটা তাজা করতে, সামনে এগিয়ে নিতে লাগে, বুস্টার কিছু লাগে। জি, এটা আওয়ামী লীগকে বা বিশেষ করে শেখ হাসিনাকে কিন্তু বিনোদন দিচ্ছে। তারা তাদের এই আলামত দেখে ভাবছে যে আমাদের অভাবটা তারা পূরণ করে দিচ্ছে। অর্থাৎ আমরা মাঝে মধ্যে বলি যে আওয়ামী লীগ আবার আসবে কিনা, আসবে কই, আওয়ামী লীগ তো আছে, কাজে কর্মে তো আছে, অ্যাক্টিভিটিজে কিন্তু আছে, রাজনীতিতেও ভালোভাবে আছে। হয়তো আপনারা বা আমরা তাদেরকে প্রার্থী হতে দেইনি, তাদের ভোটগুলো স্বীকার করার জন্য কিন্তু চেষ্টা, তদবির, বিনিয়োগ কোনোটাই কেউ কমতি করেনি। ভোট কিন্তু আবার জায়েজ, ভোটার জায়েজ, প্রার্থিতা না জায়েজ। এক সময় যখন এই সাম্প্রতিক যে পরিস্থিতি, কে যে কার হবে, কে কার কাছে হারাম হবে আর আরামের হবে, জায়েজ হবে না জায়েজ হবে, আমার এই গণমাধ্যমের এত বছরের অভিজ্ঞতা বলছে আমরা সামনে বোধহয় আর একটা সিনারি দেখতে পারবো। এরই মধ্যে নানান ভাবে বয়ান কিন্তু বেরিয়ে আসছে যে শেখ হাসিনা ভালো না, কিন্তু তার পদ্ধতিটা কিন্তু আবার ভালো, তার পদ্ধতিগুলো কিন্তু আবার বর্তমানে যারা প্রভাবে আছেন তাদের কাছে একদম মন্দ লাগছে না। তারা নতুন বন্দোবস্ত শোনাচ্ছে, কিন্তু এটাও মানুষ আর খাচ্ছে না, কারণ তাদের প্রতি যে আদর, যে স্নেহ, যে বিশ্বাসটা ছিল ধরে রাখতে পারে। মোস্তফা কামাল ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই, নির্বাচনের পরে আগে পুরো ঘটনা প্রবাহগুলো আপনি যদি দেখেন যে কোথাও না কোথাও একটা স্বস্তির প্রত্যাশা যেটা ছিল সেটা আসছে না, কোথাও না কোথাও গিয়ে আমরা কিন্তু কোথাও না কোথাও একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। কিছু আছে একেবারে দৈব সমস্যা, কিছু আবার রাজনীতির ভেতরের সমস্যা। তার মধ্যে যদি আমি একটু বলি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী গত এক সপ্তাহের মধ্যে দুইবার উনি সতর্ক করলেন যে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে। মানে এখানে প্লেয়ার কারা? আসলে প্লেয়ারের কথা যেহেতু আপনি উচ্চারণ করেছেন, বাংলা তর্জমা হচ্ছে খেলা, এই খেলার খেলোয়াড়। তো আমরা এই শব্দগুলোর সাথে আর সম্পৃক্ত থাকতে চাচ্ছিলাম না। না, আসছে তো, কিন্তু হয়ে যাচ্ছে, অনিবার্যভাবে হয়ে যাচ্ছে। খেলা হবে, এগুলো নিয়ে রাস্তাঘাটে মশকরা হয়েছে বাংলাদেশে। তলে তলে আছে, এসব শব্দ আছে ডিকশনারিতে, কিন্তু আমরা এসব শব্দের সাথে কিন্তু পরিচিত হতে চাচ্ছিলাম না। আজও কিন্তু তলে তলে শব্দটা ব্যবহার হয়েছে। তো আবার খেলা হবে, নতুন খেলোয়াড় আছে, এসব শব্দের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাচ্ছি। আবার মামলা, হামলা, এসব শব্দের সাথেও আমরা প্রত্যাশা করিনি, কিন্তু ঘটে যাচ্ছে। তো কেন ঘটে যাচ্ছে? আমার বিশ্লেষণে মনে হয় পারস্পরিক অশ্রদ্ধাটা কিন্তু রয়ে গেছে। অশ্রদ্ধা বলতে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি বা বিএনপি ভার্সেস জামাত এরকম নয়। আমার কাছে সেটা মনে হচ্ছে নতুনের সাথে পুরাণের, নবীনের সাথে প্রবীণের একটা অসহিষ্ণুতা, যেটা খেয়াল করে দেখুন আপনি, নাসিরউদ্দিন পাটোয়ারি শব্দবোমার জন্য বড় বিখ্যাত। সুন্দর সুন্দর আক্রমণাত্মক শব্দ তিনি ব্যবহার করেন। কিন্তু না, সে আলাউদ্দিনের বক্তব্যটা আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনি, সে যেহেতু শব্দ বোমা মারছে, আপনি পারলে শব্দ বোমা মারেন, আপনি সরাসরি বোমা, ডিম এগুলো নিক্ষেপ, অর্থাৎ আপনি ডিম বোমা ছাড়ছেন, ডিম থেরাপি দিচ্ছেন, হ্যাঁ, ডিমের মতো ডিমকে মিসাইল করে ছাড়ছেন। এটা প্রত্যাশিত ছিল না। তার কথার জবাব তার মতো করে দেয়া যেত, অথবা ইগনোর করা যেত, অথবা আপনি ফৌজদারি কোনো একটা জায়গায় যেতেন। তো এখন আপনি আর আমি, অর্থাৎ এনসিপি আর জামাত আর বিএনপি, তারা কারা? তারা তো কখনো কখনো নিজেদেরকে পরিচয় দিয়েছে এক মায়ের দুই সন্তান। কখনো কখনো তখন যে আওয়ামী লীগ ছিল, তারা আবার এই দলগুলোকে একটা দলের উচ্চারণ করতেছে, বিএনপি জামাত, মনে হয় যেন দুটা মিলে একটা দল। এর ফাঁকে আসলো এনসিপি, তো তখনও তারা এনসিপি নাম হয় নাই। তো এই নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু তখনও এই ধরনের ভাষায় ব্যবহার করতেন। এখন দ্বিচারিতাটা হচ্ছে এই জায়গায়, তিনি যখন একসময় শেখ হাসিনাকে অথবা ওবায়দুল কাদেরকে এ ধরনের শব্দ ছুঁড়েছেন বোমার মতো করে, তখন কিন্তু বয়ান ছিল যে ছেলেটা বড় স্মার্ট, সাহসী, মুখের উপর কথা বলতে পারে। একটু আগে যেটা আমাদের মাসুক ভাই বললেন যে তখনকারটা হয়তো বা ঠিক ছিল, এখনকারটা ঠিক নাই, চর্চারও একটা অভ্যস্ততা আছে। কিন্তু তো এই অভ্যস্ততার মধ্য দিয়েই নির্বাচনের আগেই তাদের মধ্যে কিন্তু একটা বিরোধ আমরা একটু 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 করে দেখেছি। কেউ নির্বাচনটা খুব দ্রুত চেয়েছে, কেউ বলেছে যে আরো একটু সময় যাক। তো পারিপার্শ্বিকতার বিবেচনায় দেশের অধিকাংশ মানুষ মনে করেছে একটা নির্বাচন হয়ে গেলে বোধহয় ভালো হয়ে যাবে, একটা সহিষ্ণুতা আসবে, স্টেবিলিটি আসবে।
তো তখন আমরা চিহ্নিত করেছি এইভাবে যে যখন যেটা হয়েছে, যেটা বলেছে যে নির্বাচিত সরকার না থাকাতে এমনটি হচ্ছে, মেট্রো রেলের একটা স্ক্রু খুলে পড়ে যায়, এটাও বলছে যে নির্বাচিত সরকার নাই দেখে এই স্ক্রুটা ইভেন আইন শৃঙ্খলার ক্ষেত্রে বলা হয়েছে নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে সব যাবে। ঠিক হয়ে যাবে। তো এটা যে ভুল বলা হয়েছে তা নয়, এটা প্রত্যাশা ছিল মূলত, এটা নিশ্চয়ই নিশ্চয়ই। একটা প্রত্যাশার জায়গায় ছিল। কিন্তু আমরা খেয়াল করছি নির্বাচনের পর যেন এসব উপাদান আরো বাড়ছে। বাড়ছে। আর সমান্তরালে ওই সময়ের আওয়ামী লীগ এই তারুণ্যকে নিয়ে যে ধরনের প্রতিক্রিয়া দিত, এই সময়ের ক্ষমতাসীনরাও কিন্তু একই ধরনের প্রতিক্রিয়াই দিচ্ছেন, অসহিষ্ণুতাটা প্রকাশ করছেন। আবার এই তারুণ্য অর্থাৎ এখন যাদের নাম এনসিপি, তারাও কিন্তু আওয়ামী লীগকে যে ভাষায় সম্বোধন করত, বিএনপিকে একই ভাষায় কারণ সম্বোধন করত। সজীবের আসিফ মোহাম্মদ সজীব হয়ে একটা বক্তব্য দিয়েছেন, আপনি যদি ওটাতে কমেন্ট করেন, সরকারি দল যদি ভায়োলেন্স বা সহিংসতাকে একমাত্র রাজনৈতিক হাতিয়ার করতে চায়, সেটা যে আমাদের চেয়ে ভালো কেউ পারবে না, সেটা আমরা 24-এর সময় দেখিয়ে দিয়েছি। তাহলে সো ইটস ভেরি মাচ মানে একটা মুখোমুখি অবস্থানে চলে আসছে। তার মানে আওয়ামী লীগ এক সময় তাদের সম্পর্কে যে কথাগুলো বলতো ওইটার কিন্তু কাছাকাছি অনেকটা প্রমাণ হয়ে গেছে যে তারা সন্ত্রাসী। এবং তাদেরকে, আপনার মনে আছে কিনা, 5 আগস্ট সকালেও কিন্তু একটা বিজ্ঞপ্তি ছিল তখনকার তথ্য মন্ত্রণালয়ের, যে হাসনাত আবদুল্লাহ অথবা সার্জিসদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, লক্ষ্য করে, উদ্দেশ্য ছিল অভিভাবকরা, বিবৃতিটা ছিল যে আপনাদের ছেলে মেয়েদেরকে সাবধানে রাখেন, রাজনীতির ময়দানে কিছু নেশাখোর পয়দা হয়েছে। এই ছিল শব্দগুলো, যারা নেশাগ্রস্ত, আপনাদের ছেলে মেয়েদেরকে এরা খারাপ করবে। এখনো কিন্তু আমরা বয়ান ওই কাছাকাছি দেখছি। এটা সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে মানসিক, সহ্য করতে না পারা। তো এটা কাম্য ছিল না। না, মানুষ আপনার ব্যক্তির মানসিক সমস্যা, রাজনীতিবিদদের মানসিক সমস্যার দায়িত্ব আপনি পুরো দেশের জনগণের লোক জাতির উপর। আর রাজনীতিবিদরা এতই পরাক্রমশালী, আমরা যতই তাদের সমালোচনা করি না কেন, তারা যখন কিছু একটা আরোপ করেন বা বলতে চান, সেটা প্রতিষ্ঠা হয়ে যায়। দলের শীর্ষ পর্যায়ে থেকে রাজনীতি আপনার চোখের সামনে 2024-এর একটা ঘটনা আছে, আপনার রাজনীতিবিদদের এটা থেকে লেসন নেওয়ার কথা না হিসেবে কেউ নেয়নি। যারা আক্রান্ত হয়েছে তারাও আজ পর্যন্ত বলেনি কোথাও যে আমাদের অন্তত টুকটাক হলেও কিছু ভুল হয়েছিল। আবার যারা এই সুবিধাভোগী, যারা এখন ক্ষমতায় আছে, তারাও ভাবছে না যে এই মানসিকতা আমাদের জন্য ক্ষতি হতে পারে। আরেকটা দিক একটু শেষ করে ফেলি, এই এনসিপি যারা আছে তাদের জন্য তো ওখানে লেসন ছিল যে আমরা যেরকম একজন প্রধানমন্ত্রীকে এক কাপড়ে দৌড়াতে পেরেছি, অথবা আমাদের অ্যাক্টিভিটিজের কারণে সাবেক প্রভাবশালী মন্ত্রী যার নাম উচ্চারণ হলেই রাস্তাঘাট কেঁপে যেত, যে তাদেরকে আমরা দেখেছি লুঙ্গি ড্যান্স দিয়ে ধরা পড়ে, গেঞ্জি পরে লুঙ্গি পরে ধরা পড়ে, এখানে ওখানে 2-4 জন খালে বিলে পড়ে, মরেও গেছে কয়েকজন, পাহাড়ে উঠতে গিয়ে মরে গেছে, অথবা কলা পাতায় শুয়ে থাকছে কেউ। যেটা আমাদের জন্য ভবিষ্যতে কোনো মেসেজ আছে কিনা, একটু সতর্ক হওয়ার দরকার আছে কিনা। দুঃখজনকভাবে কোনো পক্ষের মধ্যেই যেমন সহিষ্ণুতা নাই, পারস্পরিক শ্রদ্ধাবোধ নাই, আবার তারা কেউই কারো প্রতিপক্ষ নয়, একই সাথে রাজপথে ছিল, পরিপূরক হয়ে কাজ করেছে, এক পক্ষ আরেক পক্ষকে ধন্যবাদ দিয়েছে, এগিয়ে যেতে বলেছে। আমরা অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে যে বিরোধটা এখন দেখছি, এটা কিন্তু একদম স্পষ্ট, কেউ কাউকে বিন্দু মাত্র তারা সহ্য করছেন না। ওকে, আমি আবারও আলাউদ্দিন আপনার কাছ থেকে শুনতে চাই, মানে হিসেবে আসলে নাসিরুদ্দিন পাটোয়ারির সংসদেও নাই, রাজপথেও যে ওইরকম সারাক্ষণ তাকে আন্দোলন করতে হচ্ছে তা না, সে তার রেগুলার অ্যাক্টিভিটিস করছে। মানে বিএনপি বা ছাত্রদল নাসিরুদ্দিন পাটোয়ারিকে টার্গেট করে আসলে তার অ্যাচিভমেন্ট কি? না, অ্যাচিভমেন্টের কথা তো ওরা ভাবছে না, ওরা এখানে ক্ষমতায় যারা থাকে, সেটা ক্ষমতা অলরেডি আছে। না না, এটা তো একটা দম্ভ থাকে, প্রকাশ করতে হয়। ক্ষমতাটা কিন্তু আপনার এক্সিবিশনের ব্যাপার, এটা অ্যাসার্ট করতে হয়। ওরা মনে করছে যে কি আমাদেরকে তো ওরা গুনতেছে না, আমরা তো আসলে যে পাওয়ারে যে আছি ওরা তো মানতেছে না। এখন মনে হচ্ছে যেন মানবে কখন, একটু হামলা করলে, ভয় দেখালে, মানে ওই যে ক্লাসিক স্ট্রাকচার আপনি যেটা বললেন না, যে ইতিহাস থেকে কেউ শিখছে না। আসলে ওই একটু আগে যেটা বললো মানে মোস্তফা ভাইয়ের সাথে আমি একটু দ্বিমত। আমরা কিন্তু বেশিরভাগই বলছি যে এটা একটা সেটেলমেন্ট। বর্তমানে বাংলাদেশের পুরো রাজনৈতিক ব্যবস্থাটা, এই সেটেলমেন্টটা টিকিয়ে রাখতে হলে আপনার বিএনপির যে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে দল হিসাবে, সরকারেরও ভূমিকা পালন করতে হবে, জামাত, এনসিপি, সবাইকে। আমরা কিন্তু এটা বলছি। এখন আপনারা মানে 10 জনের ভিতরে একজনের বক্তব্য আপনার কাছে পছন্দ হচ্ছে না, তাকে আপনি চোজেন পিক করে পুরো আপনার একটা রাজনৈতিক জনগোষ্ঠীকে, একটা রাজনৈতিক দলকে আপনি ভিলিফাই কেন করছেন?
আপনারা কেন আমাদের মধ্যে যারা আপনার সহমর্মিতার কথা বলছে, যারা প্রতিদিনের পলিসি ডায়ালগে অংশগ্রহণ করছে, একসাথে কথা বলছে, ঐক্যের ডাক দিচ্ছে, আপনি তাদেরকে কোনো পিক করছেন না? এই জায়গাটা তো আমাদেরকে ভেবে দেখতে হবে। আর ছাত্রদল কিংবা বিএনপির ক্ষেত্রে আমরা এটা বলবো যে বিএনপির অতীতের যেই আপনার গভর্নেন্স বাংলাদেশে, তারা কখনোই অ্যাবসোলিউট পাওয়ার আওয়ামী লীগের মতো চর্চা করতে পারে নাই। যখনই চর্চা করতে গেছে তখনই এক একটা বড় বড় ব্লান্ডার করেছে। এখন এই 3 মাসের ভিতরে কিন্তু অন্তত এনসিপির উপরে কিংবা জামাতের উপরে যেই ধরনের আপনার আস্ফালন দেখা যাচ্ছে, আমি মনে করি এটা অপ্রয়োজনীয়। আপনাদেরকে তো মেনে নিয়েছে, সংসদে যেমন মেনে নিয়েছে, সংসদের বাইরেও মেনে নিয়েছে। এবং জামাতের এমপিরা যত সাবমিসিভ, এই যে আমাদের পাশে একজন সম্মানিত প্রশাসক বসে আছেন, প্রশাসকদের সাথে দেখা করার জন্য জামাতের এমপিরা রাস্তা দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, অথচ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে কোনোভাবে দাঁড়িয়ে থাকার কথা না। সেতুমন্ত্রী গিয়েছে আপনার দক্ষিণবঙ্গে, আমরা দেখেছি সেখানে জামাতের এমপিরা তার বাড়ির মানে ছেলে পেলে নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মন্ত্রী কিন্তু দাঁড়ায়ও নাই, সে আবার আরো 1 কিলোমিটার হেঁটে গিয়ে আবার দাঁড়িয়ে গেছে। এরকম সাবমিসিভ বিরোধী দল কোথায় পাবেন? তারপরে যদি মনে হয় যে না, আপনার তো আসলে মনে হচ্ছে না যে, থাকে না আপনার ধরে মানুষ রেসপন্স চায়, আমার মনে হয় যে বিএনপি অনেক বেশি একটা আপনার মনোটোনিসিটির মধ্যে চলে গেছে যে কি ব্যাপার, আমি যে সরকারে আছি এর তো ক্ল্যাশ হচ্ছে না। হ্যাঁ, ওরকম তো আমি বুঝাতে পারছি না যে আমার পাওয়ার, যেটা হেডম যেটাকে বলে সেটা হেডম ধরেন সাদা বাংলা চলে আসছে। এইটা থেকে বের হয়ে আসতে হবে এবং এই র পাওয়ারের এক্সারসাইজটা আসলে এই তরুণ প্রজন্ম চায় না। আলাদা একটা সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে যেই অন্তর্বর্তী সরকারের সময় যে মবের এনসিপির বিরুদ্ধেও কিন্তু এই মবের মানে মবের উস্কানিতে বা মব করার অভিযোগ এসছে, মানে যেই মবে এনসিপি পার্টিসিপেট করেছে কিছু কিছু জায়গায়, সেই মবেরই কি সে এখন ভিকটিম হচ্ছে কিনা? না, প্রথম আপনি একটা দুটো উদাহরণ দেন যে কিছু কিছু জায়গায় মব ধরেন, 1-2টা না না, একদম ক্লাসিফাই করে বলতে গেলে আমরা একটু সময় নিয়ে বলতে পারবো। একটাই বলেন ধরেন যে না, আপনার বিভিন্ন সময় করেছেন, সেই একটা দুইটা উদাহরণ আপনারা করেছেন তো, এনসিপির বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে। আমি কিন্তু শব্দটা বলেছি অভিযোগ, আমি কিন্তু আলাউদ্দিন, আমি কিন্তু শব্দটা একদম ক্যাটাগরিক্যালি বলেছি অভিযোগ। আচ্ছা, আমি অভিযোগের কথা বলেন, ধরেন অভিযোগ আমাদের আমি প্রমাণ অভিযোগ হিসেবে এনসিপির বিরুদ্ধে আপনার মব, সেই অভিযোগ বিএনপির বিরুদ্ধে, বড় অভিযোগ হলো যে আমরা আপনার প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে মব করেছি। আরো অভিযোগ আছে যে আমরা ধরেন সরকারি প্রতিষ্ঠানগুলো সেখান থেকে ফেসিস্ট বিতরণের জন্য মব করেছি। আপনার কি মনে হয় না যে গণঅভ্যুত্থানের পরে যেই পরিমাণ আপনার সহিংসতার কথা বলছি না, ধরেন আপনার যেই ভাবে এই রাষ্ট্রযন্ত্রকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল, তাদেরকে আপনার এই গণঅভ্যুত্থানকারী শক্তি সবাই মিলে আপনার ইমিডিয়েটলি সবগুলো প্রতিষ্ঠানকে ভ্যাকেন্ট করে সেখানে নতুন ভাবে আপনার রিডিফাইন্ড করে নিয়োগ করা দরকার ছিল না? তো সেগুলো করেন নাই, সেটা করে নাই। যখনই মনে হয়েছে যে এখানে করা দরকার, যখনই আপনার ছাত্র জনতা গিয়ে হাজির হয়েছে, তখনই ধরেন কিছু কিছু ক্ষেত্রে মব, এবং স্বাভাবিকভাবে মব তো জেনুইনলি মব হয়েছে, কিন্তু আপনার রাজনৈতিক ভাবে যে জনরোষ, সেটাকেও তো আপনি মব বলতে পারেন না। এখন যে আপনি যেটা বলছেন মবের শিকার হওয়া, দেখেন আপনার পাটুরির ব্যাপারে যদি বলেন, ধরেন পাটুরি তো মসজিদে নামাজ পড়ে, এবং আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না। মসজিদে নামাজ পড়ে, হ্যাঁ, এটা আরেকটা ধারার রাজনীতি, এবং বিনা পয়সায় মসজিদে যাচ্ছে, জনগণের সাথে মিলিত হচ্ছে এবং মানুষের সাথে কানেকশন করছে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এমন ব্যক্তিগতভাবে যদি বলেন, ধরেন আমি এটাকে একদম অনেক বড় ফ্যান না, বাট আপনি মসজিদ থেকে নামাজ পড়ে বের হলে তার এখানে সাধারণ কিছু মানুষ আগ্রহ ভরে তার সাথে দেখা করতে আসছে, আপনার কেন এত আপনার মানে জ্বলছে যে আপনি তাকে ওখানে গিয়ে হামলা করে আসতে হবে? আমি এই জিনিসটা বুঝি না। যদি এমন হতো যে আপনার বিএনপির কোনো দুর্গে গিয়ে সেখানে যেন আমি এই জায়গায় একটা এজেন্ডা নিয়ে যাইতাম, তখন এটা বলা যেত। কিন্তু আপনি একটা স্বাভাবিক কর্মসূচিকে আপনি আক্রমণ করবেন, হামলা করবেন, তারপর আবার এই প্রশ্নটা যদি বলেন যে আমরা সেই মবের শিকার হচ্ছে, এটা তো মব না। এটা কিভাবে আপনি মব বলবেন? এটাকে এটা তো সুপরিকল্পিত হামলা, থানা ঘেরাও করেছে, এবং এখানে আপনার থানার সিসি ক্যামেরা আছে, সাংবাদিকদের হাতে ক্যামেরা আছে। ইভেন নাসিরউদ্দিন পাটোয়ারির নামে যেই গতকাল যে অভিযোগটা করা হয়েছে, পাটোয়ারি তো সবসময় আপনার 15 থেকে 20 জন মোবাইল জার্নালিস্ট তার সাথে থাকে। তাদের যদি গতকালকের কোনো বিশেষ স্লোগান আপত্তিকর মনে হয়ে থাকে, আপনি এটা প্রেজেন্ট করেন যে এই যে গতকাল এটা হয়েছে, এই জিনিসটা আপনার যে এটার প্রেক্ষিতে হয়েছে, এরকম তো কোনো গ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি। আমি মাসুদ ভাই আপনার কাছে এটা শুনি, মানে কোনো গ্রাউন্ড পাওয়া যাচ্ছে না, কিন্তু সরকারি দল তার ক্ষমতার দম্ভটা বারবার এক্সিবিশন করার জন্য। আলাউদ্দিনের কথা শুনছিলাম, বিএনপি মতো একটা দল একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্বভার জনগণ দিয়েছে, বিরোধী দলের ভূমিকা পালন করছে সংসদে, রাজপথেও। পাটোয়ারির এরকমের ইয়াং ছেলে, এনার্জিক, তাকে বিএনপি প্রতিপক্ষ মনে করবে, আমি অন্তত মনে করি না। কেন সেটা আমি ভাবি না তো। না, আপনি সেদিনের জন্ম নেওয়া একটা ছেলে,
রাজনীতি অনেক দূর করছে। বিএনপির একটা না, না, বড় না, আমি নেতার সাথে neck to neck fight দিয়েছে। আপনি আমার কথা শোনেন, 69 অভ্যুত্থানের পর আসাম আব্দুর রব, শাহজাহান সিরাজ, মাখন, তাদের মতো অভিজ্ঞতা সম্পন্ন যারা জনগণ চিনত। আমাদের কথা 5 বছরে মানলাম, না না 5 বছর পাশাপাশি চিনত। ঢাকা 8-এ না, না, আপনি মির্জা আব্বাসের না, মতো লোকের সাথে আপনি neck to neck fight দিয়েছে তো। শোনেন, হতে পারে, আমার কথা শোনেন, কোথায় হারিয়ে গেছে, কোথায় তারা, এই চার নেতা কোথায়? আপনি পাটোয়ারি যে ভাষায় আসলে তো আব্বাস ভাই যে ভাষায় তার প্রতিপক্ষ, না, নিশ্চয়ই, নিশ্চয়ই, সেটিও- না, না, সেটিও। তার প্রতিপক্ষ, তারা ইলেকশন করছে দুজন না, সে ভাষায় সমালোচনা করছে। একটা হামলা হয়েছে তার উপরে, হইছে, তার ক্ষমতা ছিল না আব্বাস ভাই যে আপনি ইসে মেডিকেল কলেজে গেছে, সেটা আপনি দেখেন না, নিশ্চয়ই, নিশ্চয়ই, না, সেগুলো- আপনি দেখেন সেগুলো নাই? নিন্দার- না না, নিন্দার আপনি বিএনপির ধৈর্যকে আপনি এটা বিএনপি করছে বুঝলেন কেমনে? জিনেদা কথা ও তো আরো দেখাই গেছে না, বাট না, মামলা হয়েছে, দুজনেই ছাত্রদল মামলা দিয়েছে, এনসিপি মামলা এটা দিয়েছে। ইনকোয়ারি হোক, ইনকোয়ারি হোক, নিশ্চয়ই। এটা আমি মনে করি, আমি আবারও বলি, আমি এই হামলাকে নিন্দে জানাই। পার্লামেন্টে যারা প্রতিনিধিত্ব করছেন, সরকারি দল, বিরোধী দল, কিংবা বাইরে আছেন যারা রাজনৈতিক ক্রিয়াশীল, সবাই 24-এর আন্দোলনের যোদ্ধা পক্ষে ভাবেন। এখন যেটা ওই আলাউদ্দিন আমার অত্যন্ত শ্রেণীর আলাউদ্দিন যে কথাটা বলছেন, বেনিফিশিয়ারি, বিএনপি বেনিফিশিয়ারি, জনগণ ভোটে যদি জামাতকে মানাইতো, বিএনপি বিরোধী দলে থাকতো, তৃতীয় সংখ্যাগরিষ্ঠ হতো, এনসিপির যদি নির্বাচিত হইতো, তারা সরকার, বেনিফিশিয়ারি বলা যাবে না। জনগণ দায়িত্ব ইলেকশন নির্বাচনের মাধ্যমে উইনার বলবে, উইনার। বেনিফিশিয়ারি বলাটা Okay, winner. এটা একটু অন্য অর্থে বোঝা যায়। হ্যাঁ, যে কথাটি আপনার কিছু মব তো হয়েছেই, এই ডক্টর ইউনূসের ওই সময়ের কার। না, এটা- আরেকটা জিনিস একটু আমি আপনাকে বলি, আমি বিরতিতে যাওয়ার আগে আপনি প্রশ্ন বলি, করতে চেয়েছিলাম, আমি একটু প্রশ্নটা করে রাখি, আপনি উত্তরটা দিয়েন। স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার বলছেন যে মব বলে আর কিছু থাকবে না, মব চিরতরে। না না, আমি আপনাকে বলি, দেশ স্বাধীনতার পর যারা স্বাধীনতা বিরোধী বলেন পাকিস্তানের পক্ষে ছিল, আমি আজকে সুস্পষ্ট কথা বলতে চাই, এই যে জামাত ইসলাম এন্ড আদার্স যারা, তারা কি চেয়েছে? পাকিস্তান ভাগ আর স্বাধীনতা। এই তো তাদের স্বাধীনতার পর এদের উপর কি মব হয়েছে আপনি জানেন? আমি ছোট থাকলে আমি বুঝি, কান কেটে রাস্তায় হাঁটাইছে। আমি নাম বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয় যে বলছিল আই এম দিদি মুজিবুর রহমান, ইংরেজি ছাড়া বক্তৃতা দিত না, তার কান কেটে রাস্তায় ঝুলেছে দিনে। অনেক মব স্বাধীনতার পর শেখ মুজিবের মতো লিডারশিপ, যারা একক কথায় বাংলাদেশের মানুষ রোজা থাকতো, জাবাই নদীতে পড়তো, কই পারে নাই সে কন্ট্রোল করতে, পারে নাই মুক্তিযোদ্ধা। এবং মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা যারা না দিছে, ডাকাতি খুন হয় নাই, মব হয় নাই। আপনি যদি আমার সময় আমি হিসাব দেবো 64 জেলায় কোথায় হয় নাই, ওরা আগুন দিয়ে পোড়াই সেই সময় যদি হয়েও থাকে, না, না, আমি যদি সমর্থন হয়ও, করি না। কি সেটা তো আপনি এই সময় হবে সেটাকে জাস্টিফাই করে না। এই সময় তখন আমি বলি, তখন পেপার পত্রিকা ছিল না বলে অনেক বুঝলাম, সেখানে ধরুন অনেক আপনার কথা অনেক মব হয়েছে, কিন্তু সেটা এটা জাস্টিফাই করে না যে আপনি দায়িত্ব নেওয়ার পর সেটাকে আপনি মব থামাতে না পারলে সেটা দিয়ে জাস্টিফাই হয় না। এরকম একটা ঘটনার পর হয়েছে। এখন এই যে কথাটা বলেছেন, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী যথার্থই বলেছেন, মব হওয়া উচিত তো নাই। সেখানে মব এরকম যদি দুই এক জায়গায় যদি এরকম হয়ে যায়, এরকম না যে সরকারের উচ্চ পর্যায়ের থেকে রাষ্ট্রের বা সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হয়, সরকারের পৃষ্ঠপোষকতায় যদি মব হয়, সেটাকে আপনার অন্যায় থাকবেন। এইরকম ঘটনা ঘটার পর সেটাকে আইনের আয়ত্তায় এনে যদি বিচারের ব্যবস্থা না করে, তখন আপনি বলতে পারেন। এবং আমি মনে করি সরকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যতগুলা মিটিং করেছি, ওনার মানসিকতা, উনি শেখ হাসিনা প্রথম বিদায় নিবে তার চেয়ে উনি বারবার শুনেন সবচেয়ে বেশি কথা বলেছে আমাদের সাংগঠনিক টিমের সাথে। আমি আপনাকে এই মিডিয়ার মাধ্যমে বিএনপির যত নেতা থাকুক সবচেয়ে বেশি কথা বলেছেন আমাদের সাথে। এবং আমি যতবার দেখেছি উনি সব সময় কি করা যাবে, কৃষি নিয়ে দল ক্ষমতা, আমি বললাম সেগুলো আপনি বলবেন, আমি আবার পরের রাউন্ডে শুনবো। আমি কামাল ভাই আপনার কাছে শুনতে চাই একেবারে একটা প্রথমে লিডিং না, আমি প্রশ্নটা শর্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, আপনি 10-এ কত দিবেন? পাস করানোটাও কঠিন হয়ে যায়। কত? 4, 5? অন্তত 4 দিয়ে পাস করে দেওয়া ভালো। তার মানে অবস্থা আসলে ভালো না।
যেটা হাড়ে হাড়ে বেশি ভুগছে সরকার, আর সুনির্দিষ্টভাবে বেশি ভুগছেন মাননীয় প্রধানমন্ত্রী। জি। ওনার বক্তব্য কিন্তু সেটা স্পষ্ট, যিনি ক্ষমতায় থাকেন তিনি চান দেশটা সুন্দর করে চলুক, ডেফিনেটলি। কিন্তু বাস্তবতা হচ্ছে চলছে না। আবার সরকারের চেষ্টায় কোনো ঘাটতি বা কমতি কিন্তু নেই, সর্বান্তকরণে চেষ্টা করছে, অর্থাৎ পড়াশোনা করছে, কিন্তু পরীক্ষায় পাশ করাটা কঠিন হয়ে যায়। প্রশ্ন কঠিন নাকি আপনার অর্থাৎ মনে থাকছে না পরীক্ষার হলে? সিলেবাসের সাথে তো আপনি পরিচিত না। এখন যে সিলেবাসটা আমাদের সৃজনশীল পদ্ধতি চলে আসছে, অর্থাৎ আপনি এমসিকিউতে টিক দিয়ে পার হয়ে যাবেন, ওই সুযোগটা নেই। ট্রু। তো একদিকে হচ্ছে সরকারের জন্য এটা বিপজ্জনক, সরকার চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই ব্যাপারে একটা মিনিট কথা বলি, 1 মিনিট। না আচ্ছা, আমি আপনাকে দিব, আপনি শেষ করে ফেলি। মাসুক ভাই, হয়তো আমারে বলা হয়ে যাবে। না, আমি আমরা গত আন্দোলনেও দেখেছি যে টানা 15-15.5 বছর বিএনপি বা জামাত যে আন্দোলন করেছে মাঠে, তারা কিন্তু পাশ করে নাই, লং টাইম আন্দোলন করেছে, অর্থাৎ পরীক্ষা দিয়েছে বারবার। অবস্থাটা এমন পর্যায়ে গেছে, যেটা বাস্তব, মাসুক ভাই হয়তো আবার শুনতে খারাপ লাগবে, আন্দোলনের প্রশ্নে তারা কিন্তু এক ধরনের আদুবাই হয়ে গিয়েছিল। আবার যারা এই এনসিপি আলাউদ্দিনরা অল্প সময়ের পড়াশোনায় তারা আবার জিপিএ 5 পেয়ে গেছে, আবার তারা ওইটার ফলো আপ ধরে রাখতে পারেনি। কিভাবে ধরে রাখতে পারে? জিপিএ 5 পেয়ে আবার ইউনিভার্সিটি অ্যাডমিশনে চান্স পাচ্ছে না, এরকম নাকি? এক সাংঘর্ষিক অবস্থা ওখানে। আবার তাদের অনেকে ক্লাসও ফেরত যায়। জিপিএ 5 পাওয়ার পিছনে বিএনপির কোচিং এর কোনো অবদান নেই? বিএনপির কোচিং সেন্টার যাবতীয় রসত্ব জুগিয়েছে বিএনপি। জি। কেউ কিন্তু কেউ কারো এই কৃতিত্বটা স্বীকার করতে চায় না। পুরান প্রশ্নগুলো দেখে প্রশ্ন ব্যাংক, বিএনপির প্রশ্ন ব্যাংক দেখে হয়তো লাভ করেছে, তারা পাশ করে ফেলেছে, রাত জেগে পড়াশোনা করেছে কয়েকটা রাত টানা, এতে করে ভালো পাশ করেছে, প্রশ্ন কমন পড়েছিল। কিন্তু বাস্তবতা যেটা, যে ক্রমেই তারা কিন্তু অনিরাপদ হয়ে যাচ্ছে, ক্রমেই। আপনি খেয়াল করে দেখুন, এক সময় আপনার বোধহয় মনে থাকার কথা, শব্দ দিয়ে বাক্য দিয়ে আমরা কিন্তু ধরে নিতাম কে কাকে কি মনে করে। আপনার নিশ্চয়ই ওই যে গালকাটা কামালের কথা মনে আছে? তার নাম তো গালকাটা কামাল না, নাম হচ্ছে কামাল, নামের সাথে গালকাটা। আবার কিছুদিন আমরা শুনেছি মুরগি মিলন, এগুলো দিয়ে একটা মানসিকতা প্রকাশ পেত। আপনি খেয়াল করে দেখুন, আওয়ামী লীগ পতনের পর এই আলাউদ্দিনদেরকে নিয়ে, অর্থাৎ যে ইয়াং জেনারেশন, তখনও তো এনসিপি হয়নি, তাদের নামের পাশে কতগুলো শব্দ আপনি বিশ্লেষণ করে দেখবেন। যিনি এখন প্রতিমন্ত্রী নূর, তার নামের সাথে বিকাশ নূর, খুব ভাববার বিষয় কিন্তু এগুলো। আপনি যিনি এই পাটোয়ারি, তার নামের সাথে ডারবি নাসির, তাদেরই অত্যন্ত মাস্টার মাইন্ড যাকে বলা হয় মাহফুজ, তার নামের সাথে সান্ডা। এগুলোতে কিন্তু একটা মেসেজ থ্রো করে যে তাদেরকে যে সহ্য করতে পারছে না। যেমন আওয়ামী লীগ সহ্য করতে পারেনি, এই নামকরণগুলো কিন্তু আবার আওয়ামী লীগ দেয়নি, মাঠে যারা আছে বিএনপি সহ তাদের কাছে কমন মনে হয়েছে। তো তখন যখন তাদেরকে আপনার বিপ্লবী মনে হয়েছে, সাহসী মনে হয়েছে, যুদ্ধবাজ মনে হয়েছে, কত শব্দ তাদের জন্য বরাদ্দ ছিল, এখন কিন্তু তাদের ভাগ্যে জুটছে বেয়াদব, এরা মস্ত বেয়াদব। আপনি দেখেন সময়ের ব্যবধানে কিভাবে বয়ান বদলে যাচ্ছে। তো তারা একদিকে আওয়ামী লীগের কাছে অনিরাপদ, আরেকদিকে বিএনপির কাছেও এখন অনিরাপদ। হয়তোবা কিছুদিন পরে জামাতে ইসলামের কাছেও শুধুই গুটি থাকবে, এরকম একটা আশঙ্কা আপনার আছে? ক্যারাম বোর্ডের গুটির মতো। কারণ এরই মধ্যে তারা, জামাত কিন্তু তাদেরকে দিয়ে লাভবান, তারা কতটুকু লাভবান হয়েছে এটা তারা বিশ্লেষণ করবেন। জামাত কিন্তু তাদের ফ্লেভারটা ইউজ করতে পেরেছে। এরকম একটা অবস্থা আওয়ামী লীগের জন্য কিন্তু সামনের দিনগুলো খুব আশা জাগানিয়া। এবং আওয়ামী লীগ নেতারা যদি আমাদের, কিন্তু শেখ হাসিনার একটা ইন্টারভিউ আপনি দেখেছেন যে হাসিনা প্ল্যানস টু ফেস ট্রায়াল, তিনি আগে বলছিলেন চট করে চলে আসবেন, এখন কিন্তু চট করার মধ্যে নাই, এখন হচ্ছে যে বুক ফুলিয়ে আসবেন, অর্থাৎ আশাবাদের ভলিউমটা কিন্তু বাড়ছে। এরকম অবস্থায় সেটাকে এই বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিনামিক্সের কারণে অবশ্যই স্পেসে তৈরি হচ্ছে। আওয়ামী লীগকে বা বিশেষ করে শেখ হাসিনাকে কিন্তু বিনোদন দিচ্ছে। তারা তাদের এই আলামত দেখে ভাবছে যে আমাদের অভাবটা তারা পূরণ করে দিচ্ছে। অর্থাৎ আমরা মাঝে মধ্যে বলি যে আওয়ামী লীগ আবার আসবে কিনা, আসবে কই, আওয়ামী লীগ তো আছে, কাজে কর্মে তো আছে, অ্যাক্টিভিটিজে কিন্তু আছে, রাজনীতিতেও ভালোভাবে আছে। হয়তো আপনারা বা আমরা তাদেরকে প্রার্থী হতে দেইনি, তাদের ভোটগুলো স্বীকার করার জন্য কিন্তু চেষ্টা, তদবির, বিনিয়োগ কোনোটাই কেউ কমতি করেনি। ভোট কিন্তু আবার জায়েজ, ভোটার জায়েজ, প্রার্থিতা না জায়েজ।
তো ওই বাংলাদেশের রাজনীতি এমন এক জিনিস, কোনটা যে কখন জায়েজ আর হারাম হয়, নাজায়েজ বোঝা আর মুশকিল। কখন এটা আরামের হয়ে যায়, হারামের জিনিস আরাম হয়ে যায় তাদের কাছে। জি। রাজনীতিবিদরা কিন্তু ওই যুক্তি দিতে পারে। এখন আমি 38টা সেকেন্ড নেই। এক সময় যখন জাতীয় পার্টির সাথে বিএনপি মিতালি করলো, জাতীয় পার্টির সাথে, হ্যাঁ, তার আগে আবার আওয়ামী লীগ মিতালি করলো, দুই দলের কিন্তু একই বয়ান ছিল যে গণতন্ত্রকে একটু হেলদি করতে গেলে লাগে। এ আচার, স্বৈরাচার, দুরাচার, এত আচার খোঁজা ভালো না, লাগে। আবার যখন জামাতের সাথে আওয়ামী লীগও মিতালি করেছে, বিএনপিও করেছে, বলে যে এটা না রাজাকার, বলে যে না এখানে আকার নিরাকার খোঁজার দরকার নাই, এই রাজাকার মানে রাজা আর আকার লাগে, এদেরকে লাগে গণতন্ত্রকে হেলদি করতে, গণতন্ত্রকে মোটা তাজা করতে, সামনে এগিয়ে নিতে লাগে, বুস্টার কিছু লাগে। জি। এই সাম্প্রতিক যে পরিস্থিতি, কে যে কার হবে, কে কার কাছে হারাম হবে আর আরামের হবে, জায়েজ হবে না জায়েজ হবে, আমার এই গণমাধ্যমের এত বছরের অভিজ্ঞতা বলছে আমরা সামনে বোধহয় আর একটা সিনারি দেখতে পারবো। এরই মধ্যে নানানভাবে বয়ান কিন্তু বেরিয়ে আসছে যে শেখ হাসিনা ভালো না, কিন্তু তার পদ্ধতিটা কিন্তু আবার ভালো। তার পদ্ধতিগুলো কিন্তু আবার বর্তমানে যারা প্রভাবে আছেন তাদের কাছে একদম মন্দ লাগছে না। তারা নতুন বন্দোবস্ত শোনাচ্ছে, কিন্তু এটাও মানুষ আর খাচ্ছে না, কারণ তাদের প্রতি যে আদর, যে স্নেহ, যে বিশ্বাসটা ছিল তারা কিন্তু ধরে রাখতে পারেনি। তারাও এইদিকে না ওইদিকে। সেটাই আমি একটু আলাউদ্দিন আপনার কাছ থেকে শুনতে চাই, যেটি আপনার সমালোচক বললেন যে ব্যাপক প্রত্যাশা, ব্যাপক আদর আপনারা শুরুতে পেয়েছেন, প্রচুর প্যাম্পার্ড আপনারা হয়েছেন, এখন সামহাও আপনারা লাইনচ্যুত হয়েছেন, এই ধরনের মন্তব্যে আপনার রিঅ্যাকশনটা কি? না না, আমরা তো লাইনচ্যুত হই নাই। আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার করবেন না, রাষ্ট্র সংস্কার করবেন না, প্রতিষ্ঠানগুলোকে আগের মতো রেখে দিবেন, তারপর বলবেন যে এই ফিল্ডে তোমরা খেলতে যাও, এটা সম্ভব নাকি? আপনারা সিঙ্গেল আউট করে বলেন যে কোন কোন জায়গায় আমরা আসলে জাতির সাথে আপনার সত্যিকার অর্থে প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ করছি না। আমাদের যদি আচার আচরণ বিশ্লেষণ করেন, আমাদের কর্মকাণ্ড বিশ্লেষণ করেন, জাতীয় প্রতিটি ইভেন্টে আমরা আমাদের সক্ষমতার পরিচয় দিচ্ছি। এবং আপনি তো গতকাল জন্মানো একটা শিশুকে এখনই বলতে পারেন না যে তুমি এখন দেশের হাল ধরো, তুমি পুরো রাষ্ট্রের সব শাসন ব্যবস্থা পরিবর্তন করে ফেলতে পারো। এটা আমাদের কাছে কেন প্রত্যাশা করবেন? আমরা আমাদের যা কাজ ছিল আমরা করে দিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া আন্দোলন, সেই আন্দোলনে আপনার সবাই অংশগ্রহণ করেছে, গণঅভ্যুত্থানের একটা স্ফুরণ তৈরি হয়েছিল, সেটাকে আপনার একটা ম্যাচিউরড ওয়েতে একটা ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া হয়েছে। না হলে কিন্তু আপনার 3 আগস্টে যদি এক দফার ঘোষণা না হতো, এই আন্দোলন কোন দিকে কিভাবে চলে যেত এটা আসলে কেউ জানে না। ধরেন 5 আগস্টের যে আপনার গণভবন ঘেরাওর যে ঘোষণাটা, এইটার মাধ্যমে মোটামুটি আপনি মনে করেন যে ওখানে ফুল স্টপ দেন। তারপর তাদেরকে আপনি কিভাবে জাতিতে হাজির রাখবেন, হাজির নাজির রাখবেন, এটা হিরো হিসেবে রাখবেন, ভিলেন হিসেবে, ওটা তো আপনাদের বিষয় ছিল। ধরেন আপনারা তাদের পরের যে সময়টা, 5 আগস্টের পরের সময়টা দরকার ছিল যে এটা যারা ম্যাচিউর রাজনৈতিক দল তাদের দায়িত্ব ছিল যে হ্যাঁ এটা তো একটা বড় কাজ হয়ে গিয়েছে, আমরা সবাই মিলে এটাকে কিভাবে পুনর্গঠন করতে পারি। সেইটা না করে আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকারকে একেবারে আপনার দুর্বল করে যেভাবে এই সরকারকে পারফর্ম করতে দেওয়া হয় নাই। সবচেয়ে বড় কথা হলো যে মিনিমাম যে 9 মাস যে আলাপ আলোচনা করে একটা সংস্কারের ঐক্যমত্যে আসা গিয়েছে, তারপর একটা গণভোট হয়েছে। আমার সাথে আজকেই আনফেল একটা আপনার রিপোর্ট দিয়েছে, একেবারে 26 পার্লামেন্টারি ইলেকশন এন্ড রেফারেন্ডাম সারা দুনিয়াতে শুধুমাত্র পার্লামেন্টারি ইলেকশন হিসেবে বিবেচিত হয় না, যারা আসছে সবাই রেফারেন্ডামের ফলাফলটাও আপনার এখানে একই সাথে এটা পর্যবেক্ষণ নিয়ে আসছে, গেজেট আকারে এসেছে। আপনি রেফারেন্ডামকে পুরোপুরি উড়িয়ে দিলেন। এই যে একটা গ্রেভ আপনার ভায়োলেন্স অথবা এত বড় সমস্যার কিছুটা বীজ আছে বলে আপনার মনে হয়? 100% বীজ আছে। মানে এখন যে অস্থিতিশীলতাগুলো আমরা আলামত পাচ্ছি, সেটা কি সেই রেফারেন্ডামকে আপনার ভাষ্য অনুযায়ী ডিনাই করার? আমি একটা বিষয় বলি, ধরেন আজকের বিএনপি যে ঝুঁকিটা নিয়েছে, বিএনপি ঝুঁকি নিয়েছে, ঝুঁকির যে জায়গাটা ধরেন আমি মাসুক ভাই সামনে আছে, স্টিল যেটা বলতেই হবে সেটা হচ্ছে বিএনপি মনে করেছে আমরা খুব ভালো সার্ভিস ডেলিভারি দিব এবং মানুষ আস্তে আস্তে আপনার এগুলো ভুলে যাবে। কিন্তু বিএনপি এই জিনিসটা বুঝতে পারতেছে না, যদি আমি ফেল করি, দেখেন আপনার পরীক্ষায় ভালো ফল করলে মায়েরা অনেক দুষ্ট ছেলেদেরকে মনে করে যে 7 খুন মাপ, যে ঠিক আছে যা হয়েছে, পরীক্ষাতে সে ফার্স্ট হয়েছে। বিএনপি মনে করেছে আমি যদি 31 দফা দিয়েছি, আমি আমার পরীক্ষা পাশ করে ফেললে জনগণ আমাকে আর কোনোভাবে আপনার ওইটা ভুলে যাবে। কিন্তু যদি বিএনপি ফেল করে, যেটা আজকে দেখছে 3 মাসে যদি মানে সার্বিক পরিস্থিতি বিবেচনা করেন, আপনার আইএমএফ লোন বন্ধ করে দিয়েছে 2বারের মতো। এই আপনার গত মাসে সফর হওয়ার কথা ছিল, হয় নাই। এই রানিং মাসে সফর না হলে নতুন করে আবার নতুন লোনের জন্য আবেদন করবে। আপনি জানেন যে আইএমএফ এর লোন মানে হলো যে লাস্ট রিসোর্ট, যখন পৃথিবীর কোথাও আর লোনের ব্যবস্থা নেই তখন আইএমএফ আপনাকে উদ্ধার করতে এগিয়ে আসে। যেই উদ্ধার করতে এগিয়ে এসেছিল সেই লোনটাকে আপনি আপনার কন্টিনিউ করতে পারলেন না। কেন পারলেন না?
আইএমএফ মনে করছে যে আপনি ইকোনমিক রিফর্মের জন্য যে পদক্ষেপ নিয়েছেন তা যথেষ্ট না। এই রিফর্ম দেশের আপনাকে আমি লোন দেবো না, আপনি লোনটা ফেরত দিতে পারবেন না, এবং স্বাভাবিকভাবে আইএমএফ এর সার্টিফিকেশন ছাড়া অন্যান্য আপনার বড় লোন পাওয়া যাবে না। বড় লোন পাওয়া যাবে না। এখন কিন্তু আইএমএফ এর কাছে ধর্ণা দিতে হচ্ছে। এখন আপনি ইকোনমিতে আপনি যেই একটা চলমান প্রক্রিয়া ছিল সেটাকে আপনি ধরেন সাস্টেন করতে পারলেন না, আপনি বিডার আশিককে রেখে দিয়েছেন। কারণ আশিকটা এখন বলতেছে যে সরকারের ভিতরে অনেকগুলো সরকার আমি পারফর্ম করতে পারছি না। আপনি সেখানকার অনেকগুলো মানুষকে রেখে দিলেন, কিন্তু আপনি কিন্তু পারফর্ম করতে পারছেন না। আইন শৃঙ্খলা যেটা প্রতিদিন মানুষ যারা সাফার করছে সেটা তো আপনি উন্নতি করতে পারছেন না। আপনি, হ্যাঁ আমি বুঝলাম 3 মাসে পারবেন না, বাট মর্নিং শোজ দ্য ডে। আপনি 3 মাসে কি দেখালেন? একটা সরকার আসার পর আপনি যে অন্তর্বর্তী সরকারকে বারবার আপনি তাকে প্রশ্ন করেছেন যে আপনি পারছেন না, আপনি ছেড়ে দেন, আমরা পারবো, নির্বাচন দিয়ে ছেড়ে দেন। নির্বাচনের পর জনগণ কি ফিল করেছে যে একটা গভর্নমেন্ট এসেছে? আমার মনে হয় না জনগণ ফিল করেছে। আমি মাসুক ভাই, নির্বাচনের পর জনগণকে আসলে ফিল করেছে যে একটা সরকার এসেছে, উত্তর কি দিবেন? জনগণ কি ফিল করছে? বিএনপি জোর করে ক্ষমতায় আসছে, জোর করে। জনগণের ফিলটা কি? আমরা জনগণের ফিলটা বুঝলেন কিভাবে? এটা মাপকাঠি কি, কিসের মাধ্যমে? সেটাও একটা প্রশ্ন। কি করে বুঝলেন আপনি জনগণ আপনার সমালোচনা কি করলে জনগণ ফিল হবে? বিএনপি স্টিম রোলার চালাইলে, মানুষের কণ্ঠ রোধ করলে বুঝবে না ক্ষমতা ঠিকই আছে বিএনপি। আইয়ুব খানের মতো গ্রামগঞ্জ পর্যন্ত পরিষ্কার হয়ে গেছিল সামরিক আইন দিয়ে, তো সেটা করলে বুঝবেন আপনার ক্ষমতায় আছে। অথবা এরশাদের মধ্যে 11 মহিনের প্রকৃতির মধ্যে আইসা লুটপাট করছে, এটা করলে বুঝবেন। বিএনপি ডেমোক্রেসি দিছে বলে তো জনগণ বুঝবে না, জনগণের বিপক্ষে স্টিম রোলার চালিয়েছে জনগণ বুঝবে। আমি দুইজনের দুটো কথা বলি। প্রথম আলোচনা আপনি কিছু একটা বলতে চাইছেন, সেটাও বলেন। আমি আলোদিন ভাই যেটা বলছি, আইন শৃঙ্খলা অবনতি হলে সেটা আমার পরিবার অর্থাৎ বিএনপি পরিবারের উপরে বর্তায় না, তাদের ক্ষতি হয়। বাতাস আপনার গায়ে লাগে। ওই মেয়েটা কি না, আমি তো বলি শোনেন, ওর একটা দুর্ঘটনার পর আমার মেয়ের বয়স 12, এই মাদারীপুরে আমার ওয়াইফ বিয়ে খেতে গেছে, সে রুমের থেকে আমার একটু আমার রুমে আসবে, সে রাস্তা দেয় না। আইন শৃঙ্খলা অবনতি হইলে দেশের বিএনপির পরিবারের হয় না, বিএনপির হয় না, না বিএনপি অল্প কটা লোক নিয়ে বিএনপি গঠিত। তো আইন শৃঙ্খলা অবনতি আসছে না কেন? না মাপকাঠিটা কি আসছে না? আমি বলি মাপকাঠিটা কি? আইন শৃঙ্খলা অবনতি না, মাপকাঠিটা কি জানেন? আমি 5 বছর 2001 থেকে 6 সাল পর্যন্ত প্রতি জেলায় একটা আইন শৃঙ্খলা কমিটি আছে। আগে ডিস্ট্রিক্ট মিনিস্টার থাকতো, তিনি এটা সভাপতি, ডিসি সব ডিস্ট্রিক্ট অফিসার নেওয়া হতো। অবনতিটা কিভাবে মাপকাঠি জানেন? জানুয়ারি মাসে আইন শৃঙ্খলা কয়টা হত্যা হয়েছে, কয়টা রেপ হয়েছে, কয়টা ডাকাত হয়েছে। ফেব্রুয়ারিতে কি? ফেব্রুয়ারিতে যদি খারাপ পজিশন হয় তাহলে আইন শৃঙ্খলা অবনতি। এইটা সারা বাংলায় এই হিসাবে হয়, এই হিসাবে হয়। আপনার এখনো সরকার, আমি মনে করি 85% লোক প্রতিটা বিভাগে ফ্যাসিস্টের লোক বসা, 100 বার 85% এক্সিকিউট করতে হলে। এটাকে আইডিয়া দিয়ে আজকে আমি একজনের সাথে লাভ করতেছিলাম, সেই আমেরিকার মতো একটা পিয়ন থেকে টপ পর্যন্ত। আমি একটু আপনাকে থামাই একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে গত 18 মাসে যখন আমরা প্রশ্ন করেছি সবখানে ফ্যাসিস্টের লোক বসা, সরকার ক্ষমতা আসলে এগুলো ঠিক হয়ে যাবে। এখন সরকার আপনারা ক্ষমতা আসার পর আপনিও একই কথাই বলতেছেন, সবখানে ফ্যাসিস্ট লোক বসা। আমি সবখানে ফ্যাসিস্ট লোক বসায় এইটা তো এক্সকিউজ দিতে পারবেন না, আপনাকে তো কতগুলো নির্বাচনী প্রতিশ্রুতি আছে। অবশ্যই এই 17 বছর আমাদের কোন নিয়োগ তো একটা দলীয় দৃষ্টিকোণ থেকে হয়েছে সব জায়গায়। আমি ধরেন একটা প্রতিষ্ঠানের দায়িত্বে, সেখানে কর্মচারী স্টাফ সব নিয়োগ, সেখানে সব আমি তো বুঝি, আমি সবই বুঝি, ফিল করতেছি। আপনার ধরেন আপনার একটা বিশ্ববিদ্যালয় শিক্ষক, আপনাদের কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ কোন দলীয় দৃষ্টিকোণ মেধার ভিত্তিতে হয়েছে? হয় নাই। কেন বললাম? সুতরাং এইটা এক্সিকিউট করতে সময় লাগে। 3 মাসে একটা সরকার একটা নির্বাচনে 5 বছরের জন্য 3 মাসের মধ্যে এটা পাবেন না। ও যেটা বলেছে আলাউদ্দিন যে মর্নিং শোজ দ্য ডে, কথা সঠিক। আপনাদের আমাদের একটু সময় দিতে হবে। আমি না কয় মাস, প্রধানমন্ত্রী কিন্তু 6 মাস দিয়েছে নিজেদেরকে, আমি বলি পারফরম্যান্স সবারটা মূল্যায়ন করা হবে। আর যেটা প্রায়শই বলে এই যে কি করলে কি হতো, ধরেন বিএনপির কোনো ভূমিকা নাই এই 14 আগস্টে, না এরা 17 ব্যর্থ ফেল করছে, তাই এটা মার্ক দিতে চায় না। আমি ধরে নিলাম আমাদের কোনো ভূমিকা নাই। যদি 24-এ আপনার খেয়াল আছে 86 সনে এরশাদের সাথে 86 জন এরশাদের সাথে লিয়াজ করে শেখ হাসিনা নির্বাচনে গেছিল না? আমরা নির্বাচনে বাইরে ছিলাম না? 88 পার্লামেন্ট ভেঙে দিয়েছে না? 24-এ যদি ওরকম
একটা পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব ইলেকশন যেত, ক্ষমতা আওয়ামী লীগ তো বিরোধী দল বিএনপি থাকতো না। 18 গেলে কি হইতো? 24 আসতো, 24 আসতো, আলোদ্দিনের জন্ম হইতো, পাটারি কোথায় থাকতো, হাসানাত কোথায় থাকতো? না হইতো না, না হইতো না। কি করলে কি হতো ওটা বলা যাবে না তো। যেটা হয় নাই সেটা হয় নাই। আমরা একেবারে শেষ পর্যায়ে কামাল ভাই আপনার কাছ থেকে শুনতে চাই, সামনে আসলে কি অপেক্ষা করছে, মানে জ্যোতিষীর মতোই প্রশ্ন। অর্থাৎ আপনি ভবিষ্যৎ জানতে চাচ্ছেন, আমি বর্তমান দিয়ে শুরু করি। আজকের দিনটাতে 30টা অপমৃত্যু, আজকের দিনটাতে। তাহলে আমার যখন বর্তমানটা অন্ধকারাচ্ছন্ন থাকে, ভবিষ্যৎটাতে আলো কিন্তু কম দেখা যায়। এখানে দুর্ভাগ্য সম্ভবত বিএনপির এবং মাননীয় প্রধানমন্ত্রীরও। তিনি যে হারে দৌড়াচ্ছেন, কিন্তু তার যে অ্যাসোসিয়েট আছে তারা অনেকটা কিন্তু হামাগুড়ির মধ্যে আছেন। এটা কিন্তু এক দলটার জন্য একটা দুর্ভাগ্য। এই গেল একটা দিক, কিন্তু প্রত্যেকটার জন্যই কিন্তু আবার বিএনপিকে আপনি দায়ী করতে পারবেন না। কিন্তু যেহেতু আবার সরকারে আছে, দায় কিন্তু তার নিতে হচ্ছে না। আমি দায়ী করতে না পারলেও দায় কিন্তু পড়ে যাচ্ছে, তার হয়ে যাচ্ছে, ফয়সালা তাকেই দিতে হচ্ছে। বিরোধী দল সমালোচনা করা পর্যন্তই কিন্তু দায়িত্বের মধ্যে আছে, আর ফয়সালা করার দায়িত্ব সরকারের। কে ধর্ষিত হয়েছে, কোন শিশু, ওখানে প্রধানমন্ত্রীর ছুটে যেতে হয়, আবার গিয়ে ওখানে একটা সিন ক্রিয়েট হয়, ওইটার দায়ও নিতে হয়। আর আমরা যে চর্চা অভ্যস্ত হয়ে গেছি, কথায় কথায় পদে পদে ভুল ধরা। বাইরে আমি একটু থামাইলাম অধিকারের কারণে। এই যে মেটা, আপনার অপরাধের ধরন এক এক রকম। আপনার এই আরটিভির রাস্তায় ছিনতাই হয়, সেখানে পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার। এই কারণ বাজারে মাদক চলে, সেখানে নেওয়া যায়। একটা মেয়ে ধর্ষণ হবে, সেটা কি? সেটা হলে এক ঘটনা, অপরাধ ঘটনার পর সেখানে পুলিশের ভূমিকা এবং 24 ঘন্টার মধ্যে হয়েছে। এবং আরেকটা বলি, প্রধানমন্ত্রী গিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, কিন্তু আমাদের দেশে প্রচলিত আইনে কামাল ভাই, ধরেন লোয়ার কোর্ট সাজা হইলো, ডিস্ট্রিক্ট জজ কোর্টে যাবে, হাইকোর্টে যাবে, হাইকোর্টে সুপ্রিম কোর্টে মানুষ ভুলে যাবে। তারপর প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাবে মারছি। আমি একটা আইন পরিবর্তন হয়েছে দেশে, যেটা হলো চেকের মামলা। আগে আপনি আমার একটা চেক দিয়েছেন, আমি বলি ডিস্ট্রিক্ট জজের পর হাইকোর্ট ওটা তামা দিয়ে দিত। এখন আইন নো, আপনি আপিল করতে পারবেন না হাইকোর্টে। আপনি এটা করেন, এই ধর্ষণ মামলা আপনার এই সূত্র ধরেই বলি, ওই ক্ষেত্রে তখন আমাদের মনে হয় যে রসু খা নামাজে এক বান্দা ছিল বাংলাদেশে। রসু খা তার ইচ্ছা ছিল 101টা ধর্ষণ করবে, বিকৃত ভাবে করবে, ধর্ষণে করবে না শুধু, হত্যাও করবে। তো ওই লোকটাও কিন্তু এখনো জীবিত, কারাগারে দিব্যি আরাম। অর্থাৎ তো মানুষ কি আশা করে? একটা বিহিত চায়, দৃষ্টান্তমূলক। সরকার ওই চেষ্টা কিন্তু করছে। কত দ্রুত আসামি ধরা পড়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলতে হয়েছে যে 1 মাসের মধ্যে কঠিন শাস্তি হবে, কিন্তু 24 যে আমাদেরকে এক জায়গায় এনে দিয়েছে যে যেই কোনো বক্তব্যে 24 ঘন্টার মধ্যে, 24 আমাদেরকে 24 ঘন্টার মধ্যে রেজাল্ট চাই, এবং এত ব্যাখ্যা শুনতে চাই। অর্থাৎ প্রশ্ন করে ফেলে। কিন্তু আপনি কথা বললেন একটা, এবং মানুষের যে গ্রিভেন্সটা, এটাও কিন্তু যৌক্তিক। তো আবার বাস্তবতা আইনের কাছে যেতে হয়। তো এরকম একটা অবস্থায় বিএনপি, যেটা আমি শুরুতেই বলছিলাম যে দুর্ভাগ্য, সেই আপনি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ধরেন, বেগম খালেদা জিয়ার সময় ধরেন, সেই ইয়াসমিন ধর্ষণের কথা যদি ধরেন, দেশে আরো অনেক ধর্ষণ হয়েছে, কিন্তু একটা কি ইস্যু করে কিন্তু বিএনপিকে দোষ দেওয়া হয়েছে। একইভাবে 2001-এ বিএনপি বিদ্যুৎ সমস্যায় ভুগেছে, গোটা দেশেও ভুগেছে। সেটা বাস্তবতার চেয়ে আরো বেশি আওয়াজ